সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে সুস্থ আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় প্রাণীবিদ্যা, প্রোগ্রাম সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 233107। কোর্সের নাম ডেভেলপমেন্টাল বায়োলজি ও ইথোলজি। আজকের লেকচার নম্বর 13। লেকচারের শিরোনাম সহজাত আচরণ ও শিখন আচরণ। আমি তোমাদের সাথে আছি নাজমাতুস সাকিবা, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তা হলো সহজাত আচরণ কি এবং এর বৈশিষ্ট্য শিখতে পারবে। সহজাত আচরণের প্রকারভেদ করতে পারবে। সহজাত আচরণের বিভিন্ন মতবাদ জানতে পারবে। সহজাত আচরণের স্তর বলতে পারবে। সহজাত আচরণের বিভিন্ন উদাহরণ শিখতে পারবে। সহজাত আচরণের বৈশিষ্ট্য জানতে পারবে। শিখনের শর্ত বলতে পারবে। শিখন সম্পর্কিত মতবাদসমূহ বর্ণনা করতে পারবে। শিখনের প্রকারভেদ বলতে পারবে। ইমপ্রিন্টিং এর প্রকারভেদ আলোচনা করতে পারবে। সহজাত আচরণ ও শিখন আচরণ এর পার্থক্য লিখতে পারবে। সহজাত আচরণ কাকে বলে? একটি প্রজাতির অন্তর্ভুক্ত প্রতিটি প্রাণীর কোন রকম শিক্ষা বা পূর্ব অভিজ্ঞতা ব্যতিরেকে জৈবিক প্রয়োজন মেটাতে বা আত্মরক্ষার তাগিদে বংশ পরম্পরায় একইভাবে যেসব জন্মগত অপরিবর্তনীয় আচরণ প্রদর্শন করে তাকেই বলা হয় সহজাত আচরণ। মূলত সহজাত আচরণ কোনো শিক্ষারও দরকার হয় না, পূর্ব অভিজ্ঞতারও দরকার হয় না, শুধুমাত্র জৈবিক প্রয়োজন মেটাতেই বা আত্মরক্ষার তাগিদেই এরা বংশ পরম্পরায় একইভাবে জন্মগতভাবে অপরিবর্তনীয় আচরণ প্রদর্শন করে থাকে। বংশ পরম্পরায় আচরণ স্থানান্তরিত হয় এবং এই আচরণগুলো তারা প্রদর্শন করতে থাকে। মূলত এর জন্য কোনো শিক্ষা বা পূর্ব অভিজ্ঞতার কখনোই প্রয়োজন হয় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পাখির বাসা বাঁধা, পাখি যেমন চড়ুই পাখি বাসা বাঁধে, কাক কোকিল বাসা বাঁধে, কাক কোকিলের বাসায় ডিম পাড়ে, এছাড়াও মাকড়সার জাল বোনা, মৌমাছির চাক বোনা, এগুলো কোনোটাই শিখনের প্রয়োজন হয় না, তাদের কাউকেই ট্রেনিং দিতে হয় না, এরা কেবলমাত্র জন্মগতভাবেই শিখে থাকে। অনেক প্রাণী আছে যারা সাঁতার কাটতে পারে, পানিতে বাঘ সাঁতার কাটতে পারে, তাদের কাউকে শিখাতে হয় না। তো সেক্ষেত্রে এটা তাদের সহজাত আচরণ হিসেবে পরিগণিত হবে। মূলত সহজাত আচরণের এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, যেটি চড়ুই পাখি, বাবুই পাখি তাদের বাসা বাঁধে, অনেক কষ্ট করে, অনেক দূর থেকে এই খড়কুটো সংগ্রহ করে তারা ধীরে ধীরে বাসা বনে। টুনটুনি যে তার বাচ্চা জন্মের পরেই তার জন্য খাবার নিয়ে আসে এবং সেই খাবার তারা বাচ্চাদের খাওয়ায় এবং এই বাচ্চা খাওয়ানোর জন্য আলাদা কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না, যে কিভাবে বাচ্চাদের খাওয়াতে হবে বা বাচ্চারা কিভাবে খাবে। সহজাত আচরণের বৈশিষ্ট্য, এই আচরণ বংশগত জিন নিয়ন্ত্রিত। এই আচরণটা বংশগতভাবে বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তো এটা জিন নিয়ন্ত্রিত, প্রতিটি প্রজাতির জন্য ইহা সুনির্দিষ্ট। সব সহজাত আচরণ জন্মের সময় থেকে আত্মপ্রকাশ করে না। এগুলো মূলত পরিপক্কতার ভিতর দিয়ে উপযুক্ত সময় তাদের বিকাশ ঘটে। মানে জন্মের পরে সব আচরণ প্রকাশ পায় না, বয়স অনুযায়ী বিভিন্ন আচরণ প্রকাশ পায়। যেমন পাখির বাসা বাঁধার প্রবৃত্তি
বা ডিমে তা দেওয়ার প্রবৃত্তি জন্মের পরপরই প্রকাশ পায় না। শিশুর স্তনপানের প্রবৃত্তি জন্মের সময় থেকেই প্রকাশিত হয়। এই আচরণ একটি প্রজাতির সকলের থাকে, সকলের মধ্যেই এই আচরণটা দেখা যায়, ব্যক্তি বিশেষের আচরণ নয়, যে নির্দিষ্ট ব্যক্তির এই আচরণ সেটা নয়, এটা আচরণটা প্রজাতির সকলের মধ্যেই থাকে। এই আচরণ বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ করে। এক বাবুই পাখি অতীতে যেভাবে বাসা তৈরি করেছে আজও সেভাবেই তারা বাসা বেঁধে চলেছে। 5 নাম্বার, ইহা শিক্ষালব্ধ বা পূর্ব অভিজ্ঞতা দ্বারা পরিচালিত হয় না, একে শেখার মাধ্যমে আয়ত্ত করতে হয় না, এটা জন্মগতভাবেই অর্জিত হয়। এছাড়াও আমরা বলতে পারি আরো রয়েছে, যেমন সহজাত আচরণ প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে, যদিও উদ্দেশ্যের ফলাফল সম্পর্কে প্রাণীর কোনো পূর্ব অভিজ্ঞতা পূর্ব ধারণা থাকে না। সহজাত আচরণ প্রাণীর জৈবিক প্রয়োজন মেটাতে, আত্মরক্ষার কাজে, বংশরক্ষা বা অন্যান্য কাজে সহায়তা করে, যা অপেক্ষাকৃত জটিল ক্রিয়ার মাধ্যমে আত্মপ্রকাশ করে। সহজাত আচরণের একটা নির্দিষ্ট পরম্পরা থাকে, যেমন স্যামন মাছ অভিপ্রায়নের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে ডিম হতে পোনা ফুটে বের হওয়ার পর থেকে আলো ও অক্সিজেনের পরিমাণের উপর নির্ভর করে একাধিক প্রতিবর্তী ক্রিয়া চালাতে থাকে। এ ধরনের একাধিক প্রতিবর্তী ক্রিয়ার অনুক্রমের ফলেই এরা শত শত মাইল অতিক্রম করে ও পৈতৃক আবাসস্থলে ফিরে আসে, শত শত মাইল অতিক্রম করে আবার পুনরায় পৈতৃক আবাসস্থলে ফিরে আসে। সহজাত আচরণের প্রকারভেদ, যেমন বিগ্রহ আচরণ। বিগ্রহ আচরণ হচ্ছে পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের অনেক প্রজাতির ক্ষেত্রেই প্রজনন ঋতুতে জনন ক্ষেত্র নির্বাচনের জন্য একটা বিগ্রহ সৃষ্টি হয়। সাধারণত পুরুষ সদস্যরাই বিগ্রহে অংশগ্রহণ করে, তবে কখনো কখনো নারী পুরুষ উভয়ে এ কাজে সক্রিয় ভূমিকা পালন করে। যখন এরূপ অবস্থার সূত্রপাত ঘটে তখন পুরুষ সদস্যটি প্রতিদ্বন্দ্বী পুরুষের উপর এবং স্ত্রী সদস্যটি প্রতিদ্বন্দ্বী স্ত্রীর উপর চড়াও হয়। গায়ক পাখি, 3 কাঁটা বিশিষ্ট স্টিকলব্যাক মাছ, এন্টিলোপ প্রভৃতি প্রাণীর ক্ষেত্রে এই ধরনের অবস্থা দেখা যায় যে বিগ্রহ আচরণ। সহজ যুগলবন্ধী ও মৈথুন আচরণ, মূলত এরূপ আচরণ যৌন মিলনের প্রথম পর্বে স্ত্রী ও পুরুষ পরস্পরকে আকৃষ্ট করে। বিভিন্ন প্রজাতির আকৃষ্ট করার কাজ ভিন্ন ভিন্ন ভাবে সম্পন্ন হয়। অনেক পুরুষ পাখি স্ত্রীকে আকৃষ্ট করার জন্য মৈথুন ডাক বা ম্যাটিং কল আশ্রয় নেয়। গায়ক পাখির মধুর গান, বকের প্রণয় ডাক, কাঠঠোকরার ঢোল পেটানো ধ্বনি ইত্যাদি স্ত্রী প্রাণীকে আকৃষ্ট করার ফন্দি। লেপিডোপ্টেরা বর্গের কীটপতঙ্গের স্ত্রী সদস্যদের ঘ্রাণ গ্রন্থি থেকে নির্গত ঘ্রাণ পুরুষকে আকৃষ্ট করে। মূলত বাৎসল্য আচরণ বা প্যারেন্টাল বিহেভিয়ার, সন্তান জন্মদানের আগে বা পরে বাচ্চার যত্ন বা লালন পালনের জন্য পিতা বা মাতা কিংবা উভয়ই যে আচরণ প্রদর্শন করে সেটাই হচ্ছে বাৎসল্য আচরণ। উভচর, মাছ, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণীদের ভিন্ন ভিন্ন ভাবে এই আচরণ প্রদর্শিত হয়। দৃষ্টান্তস্বরূপ পাখির ক্ষেত্রে বাৎসল্য আচরণ 3টি পর্যায়ে সম্পন্ন হয়। একটি হচ্ছে বাসা তৈরির ক্ষেত্রে বাৎসল্য আচরণ, ডিমে তা দেওয়ার জন্য বাৎসল্য আচরণ এবং ছানার প্রতি যত্নবান হওয়ার জন্য একটা বাৎসল্য আচরণ। বাৎসল্য আচরণ 3 ধাপেই হয়: বাসা তৈরি, ডিমে তা দেয়া এবং ছানার প্রতি যত্নবান হওয়া। অভিপ্রায়ণ আচরণ, মাছ এবং পাখির ক্ষেত্রে অভিপ্রায়ণ স্বভাব অতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় মাছ এবং পাখির ক্ষেত্রে। স্যামন মাছ, হেরিং মাছ, ইলিশ প্রভৃতি মাছ ডিম পাড়ার জন্য বহু দূরত্বের পথ অতিক্রম করে। কোনো মাছ লোনা পানি বসতি থেকে স্বাদু পানিতে, আবার কতক মাছ স্বাদু পানি থেকে লোনা পানিতে মাইগ্রেশন ঘটায়। পাখির মধ্যে গোল্ডেন প্লোভার, স্টর্ক ইত্যাদি পাখি প্রজনন ঋতুতে প্রায় 6000 মাইল পর্যন্ত অতিক্রম করে। 5 নাম্বার খাদ্য অন্বেষণ আচরণ।
খাদ্য অন্বেষণ আচরণ পাখি ও স্তন্যপায়ী প্রাণীতে এ ধরনের আচরণ উল্লেখযোগ্য। কোনো একটি পাখি সব ধরনের খাবার খায় না, আবার বরং খাওয়ার ব্যাপারে প্রতিটি পাখির একটা নির্দিষ্ট শখ বা পছন্দ থাকে। বিজ্ঞানীরা প্রত্যক্ষ করেন যে একই পরিবেশে বসবাস করা সত্ত্বেও ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অনেক প্রজাতির খাদ্য ভিন্ন প্রকৃতির হতে পারে। ঘনিষ্ঠ সম্পর্ক আছে তবুও তাদের খাদ্যের মধ্যে ভিন্নতা থাকতে পারে। পলায়ন প্রবৃত্তি শিকারজীবী বা প্রিডেটর প্রাণীর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক জীবের মধ্যে পলায়ন প্রবৃত্তি বিকশিত হয়। কাঠঠোকরাকে দেখা মাত্রই গাছালির মধ্যে আত্মগোপন করে এবং শিকারজীবী সরে না যাওয়া পর্যন্ত নিশ্চুপ অবস্থায় থাকে। বর্ণের পরিবর্তনের মাধ্যমেও মিমিক্রি ঘটিয়েও অনেক প্রাণী শত্রুর হাত থেকে নিজেদের আত্মরক্ষার ফন্দি অবলম্বন করেন। নিদ্রামগ্ন আচরণ প্রতিকূল আবহাওয়ার হাত থেকে বাঁচার তাগিদে কোনো প্রাণী, বিশেষ করে উভচর ও সরীসৃপ, শীতনিদ্রা নামক নিষ্ক্রিয় অবস্থার ভিতর দিয়ে কিছু সময় অতিবাহিত করে। প্রাণীর এইরূপ আচরণই মূলত প্রাণীর এই নিদ্রামগ্ন আচরণটা খুবই অভিনব। সঞ্চয় স্বভাব অনেক প্রাণী, বিশেষ করে কীটপতঙ্গ, ইঁদুর তাদের আবাসস্থলের সীমানায় বা অন্য কোনো নিরাপদ স্থানে খাদ্য সামগ্রী মজুদ করে রাখে। কোনো কোনো বিজ্ঞানী মনে করেন এটা এক ধরনের শিক্ষালব্ধ আচরণ, কিন্তু মর্গান এবং তার সহযোগীরা এই সহজাত আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে সহজাত আচরণের মূলত বিগ্রহ আচরণ, যখন যা দেখেছি যে মহিলারা যখন একত্রিত হয় তখন সেখানে অন্য পুরুষরা পুরুষের উপর বিগ্রহ আচরণ করতে পারে, নারীরা নারীদের উপর বিগ্রহ আচরণ করতে পারে। যুগলবন্দি ও মৈথুন আচরণ, বাৎসল্য আচরণ হচ্ছে ডিম বাসা তৈরি, ডিমে তা দেয়া এবং ছানার প্রতি যত্ন, এভাবে করে যে বাচ্চাদের পরবর্তী বংশধরদের পিতামাতা যেভাবে রক্ষা করে বা লালন পালন করে সেটি হচ্ছে বাৎসল্য আচরণ। অভিপ্রায়ণ আচরণ হচ্ছে প্রজননের কারণে অনেক প্রাণী মাছ এবং পাখির মধ্যে অনেকেই অনেকে স্বাদু পানি থেকে লোনা পানিতে, লোনা পানি থেকে স্বাদু পানিতে আসে। পাখির ক্ষেত্রে কয়েক হাজার মাইল দূরত্ব অতিক্রম করে এরা অভিপ্রায়ণের মাধ্যমে বংশ রক্ষা করে। খাদ্য অন্বেষণ আচরণ, কেউ খাদ্য অন্বেষণের জন্য দূর দূরান্তে গমন করেন। বিশেষ করে পাখি এবং স্তন্যপায়ীরা খাদ্য অন্বেষণের জন্য অনেক জায়গায় খাদ্যের ভিন্ন, তার একই প্রজাতির হওয়া সত্ত্বেও খাদ্যের ভিন্নতার কারণে এরা বিভিন্ন জায়গায় গমন করতে পারে। পলায়ন প্রবৃত্তি হচ্ছে মূলত কাঠঠোকরা, স্পাহারককে দেখা মাত্রই, কাঠঠোকরাকে যে খেতে পারে এই ধরনের একটা প্রাণী দেখা মাত্রই তারা নিশ্চুপ হয়ে লুকানো অবস্থায় থাকে, এটাই হচ্ছে পলায়ন প্রবৃত্তি। এবং নিদ্রামগ্ন অবস্থা আচরণ, মানে কিছু কিছু পাখি প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণী নিজেরা শীত নিদ্রায় বা নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, তাদেরকে বলা হয় নিদ্রামগ্ন আচরণ। যেমন ব্যাঙ গ্রীষ্মকালে, শীতকালে তাপমাত্রা, পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে বিধায় তাদের তাপমাত্রা নিচে নেমে যেতে পারে, তাই তারা নিদ্রামগ্ন অবস্থায় শীত নিদ্রায় যায়। এবং সঞ্চয় স্বভাব হচ্ছে কিছু কিছু প্রাণী তাদের খাবার সংগ্রহ করে রাখে, যেমন পিঁপড়া, ইঁদুর, এই যে কীটপতঙ্গ, বিভিন্ন রকমের প্রাণী খাদ্য সঞ্চয় করে রাখার প্রবৃত্তি আছে। সহজাত আচরণের বিভিন্ন মতবাদ রয়েছে। এক্ষেত্রে প্রথম মতবাদ হচ্ছে লুপ্ত বুদ্ধি মতবাদ। এই মতবাদের মূল কথা হলো সহজাত প্রবৃত্তি এক ধরনের লুপ্ত বুদ্ধি। যেসব কাজ এখন সহজাত আচরণ হিসেবে গণ্য, অতীতে পূর্বপুরুষেরা সেটাকে বুদ্ধির সাহায্যে সম্পন্ন করত। যেসব কাজগুলো সহজাত আচরণ হিসেবে গণ্য সেটা পূর্বে মানুষেরা এটাকে বুদ্ধি হিসেবে মনে করত। দীর্ঘকাল যাবৎ একই কাজ বারবার করার ফলে তা প্রবৃত্তির মজ্জাগত হয়ে যায় এবং অভ্যাসে পরিণত হয়ে যায়। অবশেষে এসব অভ্যাস পরবর্তী বংশে সঞ্চারিত হয়ে সহজাত আচরণে রূপ নিয়েছে। যান্ত্রিক মতবাদ বা প্রতিবর্তী ক্রিয়া শৃঙ্খল মতবাদ। যান্ত্রিক মতবাদ বা প্রতিবর্তী ক্রিয়া শৃঙ্খল মতবাদ হচ্ছে, এই মতবাদ অধিকাংশ প্রাণীর নিকটই গ্রহণযোগ্য নয়, কারণ যেসব প্রাণী এখন বেঁচে আছে তাদের পূর্বপুরুষেরা খুবই বুদ্ধিমান ছিল, এটা নিছক কল্পনা। তাছাড়া বুদ্ধিভিত্তিক
কাজ হলো ঐচ্ছিক ক্রিয়া, আর সহজাত আচরণ হলো অনৈচ্ছিক ক্রিয়া। মূলত এই মতবাদের প্রবক্তাগণ সহজাত আচরণের প্রতিবর্তী ক্রিয়ার শৃঙ্খল বিশেষ। প্রতিবর্তী ক্রিয়াকে একটা শৃঙ্খলের মাধ্যমে সম্পন্ন হয়, এটা কি বলা হয়? প্রতিবর্তী ক্রিয়ার মতবাদ। একটি উদ্দীপক একটি প্রতিবর্তী ক্রিয়া শুরু করে এবং এই প্রতিবর্তী ক্রিয়াটি আরেকটি প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এভাবে গড়ে ওঠা প্রতিবর্তী ক্রিয়ার শিকলের মতো পর্যায়ক্রমে ঘটতে থাকে। এক্ষেত্রে প্রতিটি প্রতিক্রিয়া পরবর্তী প্রতিক্রিয়ায় উদ্দীপক রূপে কাজ করে। সহজাত আচরণমূলক কাজের সফল পরিণতি লাভ করা পর্যন্ত এসব প্রতিক্রিয়া শিকল সক্রিয় থাকে। সহজাত আচরণ প্রথম থেকেই জন্মগত নয়, জীবন সংগ্রামে অভিযোজনে প্রচেষ্টা থেকে উদ্ভূত। আকস্মিকভাবে প্রতিবর্তী ক্রিয়ার অনুক্রম পুনরায় সংগঠিত হয়ে তা একটি নির্দিষ্ট অভ্যাসে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যে বাঘের হরিণ শিকার একটি সহজাত আচরণ। একটি জটিল প্রতিবর্তী ক্রিয়া শৃঙ্খল বাধা এই আচরণ। বাঘের প্রতিটি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে এক একটা নতুন উদ্দীপকের সৃষ্টি হয় এবং তার প্রতিক্রিয়ায় এক একটি নতুন অঙ্গ সঞ্চালন শুরু হয়। বাঘের ক্ষুধার অনুভূতি, দূর থেকে হরিণের গন্ধ পাওয়া, হরিণের সন্ধান পাওয়া, সন্ধান পেলে হরিণকে চুপিসারে তাক করা এবং তার উপর ঝাঁপিয়ে পড়া, এটাই হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। একের পর এক ক্রিয়া সম্পন্ন হওয়া বাঘের করায়ত্ত হয়। এই মতবাদের দুর্বল দিক হচ্ছে যে প্রতিবর্তী ক্রিয়া শৃঙ্খল বিচ্ছিন্ন এবং আংশিক ক্রিয়ার সমষ্টি। সহজাত আচরণের মধ্যে একটা নিরবিচ্ছিন্নতা আছে, একে ভিন্ন ভিন্ন ক্রিয়ায় সমষ্টি বলে মনে করা হয় না। সহজাত আচরণের জৈবিক মতবাদ। এই মতবাদ হলো যে সহজাত আচরণ জীবদেহের যান্ত্রিক ক্রিয়া ও সহজাত ক্রিয়া হলো প্রতিবর্তী ক্রিয়া শৃঙ্খল। জৈবিক অভিযোজনে সহায়তা করে মাত্র। পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে বেঁচে থাকার জন্য প্রাণীরা যেসব মৌলিক ক্রিয়া সম্পন্ন করে সেগুলি হচ্ছে সহজাত আচরণ। এসব আচরণ জীবের জৈবিক চাহিদা মেটানোর জন্য খুবই প্রয়োজন। এখানে আরো উল্লেখ্য যে প্রতিটি প্রাণী সহজাত আচরণের বহিঃপ্রকাশ ঘটাবার উপযোগী দৈহিক গঠন নিয়েই জন্মায়। দৈহিক গঠনই প্রাণীর সহজাত আচরণমূলক কর্ম করায়। মাকড়সার দৈহিক গঠন এমন যে জাল বোনার জন্য প্রয়োজনীয় অঙ্গ তার দেহ থেকে আসে। জাল বোনার প্রয়োজনীয় অঙ্গ এবং জাল বোনার যে প্রবণতা তা মাকড়সার অস্তিত্বের জন্যই প্রয়োজন। সহজাত আচরণের মনস্তাত্ত্বিক মতবাদ। সহজাত আচরণের মনস্তাত্ত্বিক মতবাদ, এই মতবাদের সারবস্তু হলো মানসিক বিষয়কে উপেক্ষা করে কেবল প্রাকৃতিক নির্বাচন, পরিবেশের সাথে অভিযোজন এবং দৈহিক গঠনের উপযুক্ততার সাথে সহজাত আচরণের সংশ্লিষ্টতাকে ব্যাখ্যা করা যায় না। প্রতিবর্তী ক্রিয়ার মধ্যে বুদ্ধি সচেতনতা লক্ষ্য করা যায় না, কিন্তু সহজাত ক্রিয়ার মধ্যে আগ্রহ, মনোযোগ, একাগ্রতা, কর্মবৈচিত্র্য, অভিজ্ঞতার আলোকে শিখনের বিষয়টি লক্ষ্য করা যায়, যা সহজাত আচরণের মধ্যে বুদ্ধিভিত্তিক চেতনার নির্দেশ ঘটায়। সহজাত আচরণ কাজের শেষ পরিণতি সম্পর্কে প্রাণীর কোনো সুস্পষ্ট ধারণা না থাকলেও বর্তমান লক্ষ্য সম্পর্কে প্রাণী সচেতন। নির্বাচন ও বর্জন এবং প্রচেষ্টা ও ভুল পদ্ধতির মাধ্যমে সহজাত আচরণের প্রয়োজনীয় পরিবর্তন ঘটা সম্ভব। ম্যাকডুগালের মতে বুদ্ধি, অনুভূতি, কর্মপ্রবণতা এই তিনটি মানসিক উপাদান সহজাত আচরণের মধ্যে অন্তর্ভুক্ত। সহজাত আচরণের কয়েকটি স্তর আছে। প্রথম স্তর হচ্ছে প্রাণী উদ্দীপনা প্রত্যক্ষ করে বা তার প্রতি মনোযোগী হয়। প্রাণী প্রত্যক্ষ করে এবং তার প্রতি মনোযোগী হয়। যেমন হরিণ বনের মধ্যে কোনো বাঘকে তার সামনে দেখতে পেল। উদ্দীপকের তাড়নায় সে একটি আবেগের উত্তেজনা অনুভব করে। হরিণ বাঘটিকে দেখা মাত্রই ভয় পেয়ে যায়। অবশেষে সে একটা বিশেষ পদ্ধতিতে কাজ করতে উদ্যত হয়। যেমন হরিণের মনে পলায়ন প্রবৃত্তির আবির্ভাব ঘটে এবং তৎক্ষণাৎ সে দৌড় মারে। এক্ষেত্রে
মূলত আমরা তিনটি ধাপ পর্যায়ক্রমে দেখতে পেয়েছি। একটি হচ্ছে প্রত্যক্ষ করা এবং মনোযোগী হওয়া, দ্বিতীয়ত তাড়নায় সে আবেগের উত্তেজনা অনুভব করে এবং পরিশেষে সে ওই কাজটা করতে উদ্যত হয়। তো হরিণের ক্ষেত্রে প্রথমে ওর পলায়ন প্রবৃত্তি মাথায় আসে যে তাকে পালিয়ে যেতে হবে, এবং এই পলায়ন প্রবৃত্তির ফলে সংশ্লিষ্ট মূল আবেগ যে উত্তেজনা অনুভব করে, পলায়ন প্রবৃত্তি অনুভব করার পরে সে উত্তেজনা অনুভব করে এবং উত্তেজনা অনুভব করার পরে সে দৌড় মেরে আবেগ আপ্লুত হয়ে পালিয়ে যায়। তো সেক্ষেত্রে তিনটে আচরণের প্রবৃত্তি পাওয়া গেল, একটা হচ্ছে পলায়ন, তারপর প্রবৃত্তি এবং ভয়। সহজাত আচরণের বিভিন্ন উদাহরণ, এখানে পাখির বাসা তৈরির উদাহরণ। বাবুই পাখি এবং টুনটুনি পাখি ডিম পাড়ার আগে বিশেষ ধরনের বাসা তৈরি করে। বাবুইয়ের বাসা বুনন কৌশল দক্ষ শিল্পীকেও হার মানায়। তালপাতার আঁশ দিয়ে বোনা বাসা খুবই মজবুত, ঝড়ে ছাড়ে না এবং বৃষ্টির পানি ঢোকে না এই বাসায়। এখানে দেখা যাচ্ছে যে টুনটুনির পাখিকে খাওয়ানোর অভ্যাস। টুনটুনি পাখিকে কিভাবে খাওয়াবে? টুনটুনি বাসা অন্যরকম হলেও নিপুণ ভাবে তৈরি করা। এরা দুটো চওড়া পাতাকে পাশাপাশি রেখে নরম ঘাস দিয়ে সেলাই করার মতো করে বানায়। তারপর বাসা নরম গদির মতো তুলে করে তার চিকন ঘাস বসিয়ে গদির মতো তৈরি করে এবং তার ভিতরে তারা ডিম পাড়ে। এক্ষেত্রে আছে গেরেলা গুস। আমরা দেখেছি যে গেরেলা গুস এই হাঁসটি বিশেষ ধরনের রাজাহাঁস, মাটিতে অগভীর বাসা তৈরি করে, বেশি গভীর করে না কিন্তু অগভীর বাসা তৈরি করে। বাসা থেকে ডিম গড়িয়ে গেলে ডিমগুলো সে বাসায় ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। প্রথমে চঞ্চুর সাথে ডিমকে স্পর্শ করে, ডিমকে চঞ্চু দ্বারা স্পর্শ করার পরে চঞ্চুর ভিতরের তলের দিকে ডিমকে ঠেলতে থাকে এবং আশেপাশে অবশেষে চঞ্চু বাঁকা করে ধাপে ধাপে ঠেলতে ঠেলতে ডিমকে বাসার যথাস্থানে সে স্থাপন করে। এভাবে করে সে প্রথমে ডিমের দিকে এগিয়ে গিয়ে সে ডিমকে চঞ্চু স্পর্শ করায় এবং চঞ্চুর ভিতর থেকে ঠেলে ঠেলে পিছনের দিকে নিয়ে এই বাসার দিকে এই যে ডিমগুলোকে সে রেখে দেয়। ডিম গড়িয়ে দূরে গেছে এবং চঞ্চুর শীর্ষাগ্রে গিয়ে স্পর্শ করার প্রচেষ্টা চালায় এবং চঞ্চুর মাধ্যমে ডিম বাসায় আনার চেষ্টা করে এবং চঞ্চু বাঁকা করে বাসায় ডিমকে স্থাপন করে। সহজাত আচরণের প্রতিটা ক্ষেত্রেই এরূপ আচরণ এর বহিঃপ্রকাশের জন্য অন্য কোনো সদস্যকে দেখে শিখতে হয় না। অন্যান্য অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের সাথে প্রাকৃতিক নির্বাচন মতবাদের সাহায্যে স্বতঃস্ফূর্তভাবে ধাপে ধাপে বিকশিত হয় এবং প্রাণীর জিন নিয়ন্ত্রিত এবং বংশানুক্রমিকভাবে এটা সঞ্চারিত হয়। তো শিখন আচরণের ক্ষেত্রে, সহজাত আচরণের ক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো দেখলাম সেগুলো মোটামুটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। প্রথমটি ছিল বাবুই পাখির বাসা বাঁধা, দ্বিতীয়ত টুনটুনির বাসা বাঁধা এবং চতুর্থ গেরেলা গুস এর ঠোঁট দ্বারা চঞ্চু দ্বারা কিভাবে সে ডিমকে গড়িয়ে বাসায় নিয়ে যায় সে সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো। মূলত এখন আমরা দেখব যে শিখন আচরণ। শিখন আচরণ কাকে বলে এবং শিখন আচরণের আমরা সহজাত আচরণ এবং শিখন আচরণ মূলত বিভিন্ন বিজ্ঞানী শিখন আচরণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এখানে বিজ্ঞানী ম্যাক গোস শিখন আচরণ হলো তার মতবাদ অনুযায়ী অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন। শিখন আচরণ হলো একটি অভ্যাস অনেক দিন ধরে ক্রিয়া করার পরে সেটি পরবর্তীতে পরিবর্তিত হয়। ওয়াটসন এবং বার্নেট বলেন যে শিখন হলো আচরণের পরিবর্তন। শিখন মূলত আচরণের পরিবর্তন। বিজ্ঞানী থর্নডাইক এর মতে শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সম্বন্ধ স্থাপন করা। সি.টি. মর্গান এবং এ কিং 1966 সালে সর্বজন গ্রহণযোগ্য একটি মতবাদ দেন, যেটি হচ্ছে অতীত অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে বলা হয় শিখন। এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা পাই শিখন হলো আচরণের পরিবর্তন।
শিখনের ফলে প্রাণীর আচরণের যে পরিবর্তন লক্ষ্য করা যায় তা সম্পূর্ণ নতুন ধরনের হতে পারে বা তার পূর্ব আচরণের উন্নত রূপ হতে পারে। শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হলে এক এক পরিস্থিতিতে যথাযথ প্রতিক্রিয়া করার কৌশল আয়ত্তে আসে। দ্বিতীয় পরিবর্তন হলো যে অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে অর্জিত। অভিজ্ঞতা বা অনুশীলন ব্যতীত অন্য কোনো উপায়ে আচরণের পরিবর্তন ঘটলে তাকে শিখন বলা যাবে না। অনেক সময় রোগের কারণে বা আঘাতের ফলে আচরণের পরিবর্তন ঘটে, কিন্তু এই পরিবর্তনকে শিখন বলা চলবে না। অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের যে পরিবর্তন হয় সেটি অপেক্ষাকৃত স্থায়ী হয়। অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে যে পরিবর্তনটা হয় সেটা হয় স্থায়ী পরিবর্তন। অতীত অভিজ্ঞতার পরবর্তীকালে পুনরুজ্জীবিত করা না গেলে শিখন হয়েছে বলা যাবে না। আচরণের পরিবর্তন স্বল্প সময়ের মধ্যে হলে চলবে না, দীর্ঘ সময় ধরে এমনকি সারা জীবনব্যাপী পরিবর্তন টিকে থাকাই শিখনের উদ্দেশ্য। শিখন আচরণের বৈশিষ্ট্য। শিখন আচরণের ফলে শিখন আচরণের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে শিখন হলো উদ্দেশ্য লাভের জন্য আচরণকে উপযুক্তভাবে পরিবর্তিত করা এবং তাকে স্থায়ী করা। উদ্দেশ্য হলো যে উপযুক্তভাবে পরিবর্তন করা এবং তাকে স্থায়ী করা। 2 নম্বর হলো উদ্দেশ্য। শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নতুন সম্বন্ধ স্থাপন করা বোঝায়। শিখন হলো অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিস্থিতিতে যথাযথভাবে প্রতিক্রিয়ার মাধ্যমে বাঞ্ছিত ফল লাভ করা। নানাবিধ শিখন হলো নানাবিধ সমস্যা সমাধানের জন্য নতুন কৌশল আয়ত্ত করা এবং পুরাতন পদ্ধতির উন্নয়ন ঘটানো। নতুন কৌশল আয়ত্ত করা এবং পুরাতন পদ্ধতির উন্নত ঘটানো। শিখনের শর্ত। শিখনের শর্ত হচ্ছে পেশনা। শিখনের শর্ত হচ্ছে পেশনা। পেশনা বলতে আমরা বুঝবো যে তাগিদ। পেশনা হচ্ছে এমন এক অবস্থা যা কোনো প্রাণীকে কোনো কাজ করতে অনুপ্রাণিত করে। পেশনা শিখনের একটি গুরুত্বপূর্ণ শর্ত। শিখন প্রতিক্রিয়ায় প্রাণীর সামনে যে কোনো সমস্যা উপস্থিত হয়, তাতে যদি ক্ষুধা, তৃষ্ণা, যৌন আকাঙ্ক্ষা ইত্যাদি পেশনার অনুভব পূরণের ব্যবস্থা থাকে, ইত্যাদি ক্ষেত্রে পেশনার পূরণের ব্যবস্থা থাকে, তাহলে সঠিক প্রতিক্রিয়ায় সম্ভাবনা বৃদ্ধি পায় এবং বিষয়টি সহজে আয়ত্তে আসে। উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো প্রাণীর মধ্যে তীব্র পেশনা উপস্থিত হলে প্রাণী অস্থির হয়ে ওঠে এবং পেশনা নিবৃত্তি করার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিক্রিয়া করে। ধরা যাক একটি শিশুকে দুধ এই কথাটি শেখানোর চেষ্টা করা হবে। তো ক্ষুধার্ত শিশুটিকে ক্ষুধা নিবৃত্তির জন্য অন্য অনেক কিছুই করবে, যেমন সে কাঁদবে, তছনছ করবে, দুধের বোতল ভাঙবে, কিন্তু দুধ কথাটি শেখানোর জন্য তাকে দুধ না বলা পর্যন্ত দেয়া হবে না। যদি শিশু দুধ কথাটি উচ্চারণ করবে, যখনই উচ্চারণ করবে তখনই তাকে দুধ খেতে দেয়া হবে, তাহলে শিশুটি অল্প দিনের মধ্যেই দুধ শিখতে পারবে, দুধ কথাটি শিখতে পারবে। কিন্তু শিশু যদি ক্ষুধার্ত না হতো, তার যদি প্রতিক্রিয়া না করতো, তাহলে তাকে এই উচ্চারণ শেখানো সম্ভব হতো না। তো এক্ষেত্রে তাকে উচ্চারণ শেখানোর জন্য পেশনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষঙ্গ। কোনো স্থান বা কালের দুটি ঘটনার সম্পর্ক বা যোগাযোগ সৃষ্টির জন্য অনুষঙ্গ একটি অনুঘটক। অনুষঙ্গ এটি একটি অনুঘটক অপরটির কথা মনে জাগিয়ে দেয়। যেমন আগুন ও ধোঁয়া, এই দুটি ঘটনা সবসময় একসাথে ঘটে থাকে। যেখানে আগুন আছে সেখানেই ধোঁয়া থাকবে। অনুষঙ্গ শিখনকে মূলত শক্তিশালী করে। আগুন দেখলেই ধোঁয়ার কথা মনে হয়, কারণ আগুনের সাথে ধোঁয়ার একটা অনুষঙ্গ আছে বা একটি সম্পর্ক আছে। বলবৃদ্ধি। বলবৃদ্ধি হচ্ছে এমন এক অবস্থা যা অনুষঙ্গকে আরো শক্তিশালী করে। আর অনুষঙ্গকে প্রতিষ্ঠিত ও শক্তিশালী করতে হলে বল বৃদ্ধির উপস্থিতি প্রয়োজন।
সুতরাং বল বৃদ্ধি শিখনের এক অপরিহার্য শর্ত। কোনো মানুষকে যদি একটা নির্দিষ্ট কাজ করার জন্য পুরস্কৃত করা হয় তবে সেই কাজটি সে সহজে আয়ত্ত করতে পারে। বল বৃদ্ধি মূলত এক ধরনের অনুভূত। পর্যবেক্ষণ। শিখন পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষ। প্রাণী অন্ধভাবে শিখন ঘটাতে পারে না। শিখনের সকল অবস্থায় প্রাণীর পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত হলেই শিখন দ্রুত সম্পন্ন হয়। মনোযোগ। মনোযোগ শিখনের আরেকটি শর্ত। কোনো বিষয় বা বস্তুর প্রতি মনোযোগ স্থাপিত না হলে সেটি কখনোই অর্জন করা সম্ভব নয়। মনোযোগ ব্যতীত শিখন অসম্পূর্ণ ও দুর্বল হতে বাধ্য। পুনরায় প্রচেষ্টা। বারবার অনুশীলনের মাধ্যমে শিখন দ্রুত সম্পন্ন হতে পারে। একটি কাজ যত বেশি পুনরাবৃত্তি করা যাবে তা তত বেশি শক্তিশালী শিখনে পরিণত হবে। অর্থাৎ অনুশীলন বা প্রচেষ্টা শিখনের একটি অন্যতম শর্ত। পুনরায় প্রচেষ্টা 7 নাম্বার হলো সান্নিধ্য। সান্নিধ্য হচ্ছে শিখনের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত। শিখনের বিভিন্ন পর্যায়ে সান্নিধ্যে থাকতে হবে। যেমন সাপেক্ষ প্রতিবর্তী শিখন সাপেক্ষে উদ্দীপক ও স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপনের মধ্যেই সান্নিধ্যে থাকা প্রয়োজন। সাপেক্ষ উদ্দীপক উপস্থাপনের পরই স্বাভাবিক উদ্দীপক উপস্থাপন হয়। কোনো কিছু সাপেক্ষেই আরেকটা স্বাভাবিক উদ্দীপক আসতে পারে। তাছাড়া প্রাণীর প্রতিক্রিয়া ও সন্তুষ্টির মধ্যে সান্নিধ্য থাকতে হবে। তো সেক্ষেত্রে শিখনের শর্ত আমরা পেয়েছি 7টি। একটি হচ্ছে পেশনা, দ্বিতীয় অনুষঙ্গ, তৃতীয় বলবৃদ্ধি, চতুর্থ পর্যবেক্ষণ, পঞ্চম মনোযোগ, ষষ্ঠ পুনরায় প্রচেষ্টা এবং সপ্তম হচ্ছে সান্নিধ্য এবং প্রচেষ্টা। শিখন সম্পর্কিত কিছু মতবাদ রয়েছে। সে মতবাদগুলো হলো প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ, সাপেক্ষ প্রতিবর্ত মতবাদ, অন্তর্দৃষ্টি মতবাদ। আমরা এবার মতবাদগুলি সম্বন্ধে একটু বিস্তারিত জানবো। প্রচেষ্টা এবং ভুল সংশোধন মতবাদ নিয়ে কাজ করেছেন থর্নডাইক 1898 সালে। তার মূল কথা হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ বা সম্বন্ধ স্থাপন করাই হলো শিখন প্রতিক্রিয়া। বারবার চেষ্টা ও ভুল ত্রুটি সংশোধনের মাধ্যমেই উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে একটি সংযোগ স্থাপিত হয়। শিখন প্রতিক্রিয়া মূলত একটি যান্ত্রিক প্রতিক্রিয়া, কতক দৈহিক প্রতিক্রিয়ার অনুক্রমণ ও পরস্পর। আকস্মিকভাবে বিনা প্রচেষ্টায় কোনো কিছু শেখা সম্ভব নয়। কোনো শিশু যে হাঁটতে শেখে সেও প্রথমে পড়ে যায়, ভুলে হাত অনেকবার পড়ে গিয়ে সে শিখতে পারে। কেউ যদি পানিতে সাঁতার কাটতে যায় তাকে পানিতে নেমে অনেকবার পানি খেতে হয়, ডুবে যেতে হয়, তারপরে অনেকবার ভুল প্রচেষ্টার মাধ্যমেই সে শিখতে পারে। এক্ষেত্রে বস্তুত শিখন একটা ধীর প্রক্রিয়া। এতে ব্যর্থ এবং অসফল প্রচেষ্টাগুলোই বর্জিত হয়, সফল এবং সার্থক প্রচেষ্টাগুলো স্থায়ী হয় বা প্রতিষ্ঠিত হয়। উদাহরণ হিসেবে এক্ষেত্রে একটি বিড়ালকে নিয়ে প্রচেষ্টা এবং ভুল সংশোধন প্রতিক্রিয়ার পরীক্ষাটি করা হয়। থর্ন একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি বিশেষ ধরনের খাঁচার মধ্যে বন্ধ করে রাখলেন এবং খাঁচার বাইরে বিড়ালের প্রিয় খাবার মাছ রাখলেন, যাতে মাছের টুকরাটি বিড়াল সর্বক্ষণ দেখতে পায়। এর ফলে বিড়াল খাঁচা থেকে বের হবার তাড়না বোধ করলো। খাঁচার দরজা এমন ভাবে ছিটকানি দিয়ে আটকানো যাতে সামান্য চাপ লাগলেই ছিটকানিটি খুলে যাবে। বিড়ালটি প্রথমে খাঁচার ভিতর থেকে মাছটি পাওয়ার চেষ্টা করলো। বিফল হওয়ায় সে খাঁচার ভিতরে ছুটোছুটি এবং লাফালাফি শুরু করলো। খাঁচার শিক কামড়াতে লাগলো, আঁচড়াতে লাগলো। এভাবে হয় সফলতা নয় ব্যর্থতা, এভাবে এলোপাথারি এবং অন্ধ প্রচেষ্টা চালাতে হঠাৎ ছিটকানির উপর চাপ পড়তেই ছিটকানি খুলে গেল। তখন বিড়ালটি বেরিয়ে এসে মাছের টুকরোটি লাভ করলো।
দ্বিতীয় দিন একই অবস্থার পুনরাবৃত্তি ঘটলো। দেখা গেল যে বিড়ালটি আগের দিনের তুলনায় কম প্রচেষ্টায় এবং অপেক্ষাকৃত কম সময় খাঁচা থেকে বেরিয়ে এসলো। তৃতীয় দিনেও একইভাবে খাঁচা থেকে আবদ্ধ করা হলো এবং দেখা গেল এবার তার ব্যর্থ প্রচেষ্টার সংখ্যা আরো কমে গেল এবং পূর্ব দিনের তুলনায় আরো কম সময় সে বেরিয়ে আসলো এবং পরীক্ষণের পুনরাবৃত্তি করার মধ্যে বিড়ালের ব্যর্থ প্রচেষ্টা বা ভুলের সংখ্যা ক্রমশ কমছে। প্রচেষ্টার পুনরাবৃত্তি যত বৃদ্ধি পেতে লাগলো ততই তার ভুলের সংখ্যা কমলো। অবশেষে এভাবে একদিন বিড়ালটি কোনো ভুল না করেই, ব্যর্থ প্রচেষ্টা না করেই সরাসরি খাঁচা থেকে ছিটকানি খুলে বেরিয়ে আসলো। সেদিনই বিড়ালটি বারবার প্রচেষ্টা সংশোধনের মাধ্যমে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথার্থ সংযোগ স্থাপনে সমর্থ হয় এবং দরজা খোলার কৌশল শিখে ফেললো। প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে বিড়ালের শিখন আচরণের একটি দৃষ্টান্ত পাওয়া গেল। শিখন সংক্রান্ত এই পরীক্ষণ থেকে থর্ন সিদ্ধান্তে আসলো যে শিখন একটি যান্ত্রিক প্রতিক্রিয়া, এর মাধ্যমে মননশীলতা বা অন্তর্দৃষ্টির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। শিখন আচরণ বিচার বুদ্ধিমূলক আচরণ নয়। প্রাণী যা কিছু শেখে তার হয় সাফল্য নয় ব্যর্থতা, এর মাধ্যমেই শেখে। বিড়ালটি যদি প্রকৃত অন্তর্দৃষ্টির সাহায্যে শিখতো তাহলে প্রথমবারই খাঁচা থেকে বের হয়ে আসতো। দ্বিতীয়বার আর প্রথমবারের মধ্যে অত ভুল আচরণ করতো না। মূলত একটি কাজ বারবার করলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপিত হয়। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া রাশিয়ার শারীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ একটি কুকুর এবং লালা নিঃসরণের পরীক্ষণে শিখন আচরণের একটা বিস্ময়কর ঘটনা। কুকুরের মুখে মাংসের টুকরা দিলে মুখগহ্বরে লালা নিঃসৃত হয়, এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু প্যাভলভ ক্ষুধার্ত কুকুরটিকে মুখে মাংসের টুকরা দেওয়ার ঠিক পূর্বক্ষণে একটি ঘন্টা বাজান। এভাবে ঘন্টা বাজাবার সাথে সাথে কুকুরটিকে মাংস দেওয়া হলো। এই কাজটি বারবার করার ফলে প্রত্যেকবারই কুকুরের মুখে লালা এসে গেল এবং প্রত্যেকবারই যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে লালা নিঃসরণের মাত্রা পরিমাপ করেন। কাজটি কয়েকবার করার পরে এরপরে দেখা গেল যে কুকুরটিকে মাংস না দিয়ে শুধু ঘন্টা বাজানোর ফলেও কুকুরের মুখে লালা এসে পড়ে। তো সেক্ষেত্রে এখানে মস্তিষ্কের স্নায়বিক সংযোগের মাধ্যমে কার্যগত। মূলত মস্তিষ্ক সংযোগ প্যাভলভ চিরায়ত সাপেক্ষণ নামে আখ্যায়িত দিয়েছেন, কারণ ঘন্টা ধ্বনি প্রথমে একটি নিরপেক্ষ উদ্দীপক ছিল এবং ঘন্টা ধ্বনির সাথে মাংসের টুকরা কয়েকবার উপস্থাপনের ফলে কুকুরটি ঘন্টা ধ্বনির প্রতি লালা নিঃসরণ করতে শিখলো। ঘন্টা ধ্বনির সাপেক্ষে উদ্দীপক এবং ঘন্টা ধ্বনির প্রতি লালা নিঃসরণের ঘটনাকে সাপেক্ষ প্রতিবর্তী বলে অভিহিত করা হয়। এবার হচ্ছে অন্তর্দৃষ্টি মতবাদ। এক্ষেত্রে প্রচেষ্টা ভুল সংশোধনের মাধ্যমে শিখন, সাপেক্ষ প্রতিপত্তির মাধ্যমে শিখন। এবার হচ্ছে মূলত অন্তর্দৃষ্টি মতবাদ। এই মতবাদের মাধ্যমে বিজ্ঞানী এমন একটি পরীক্ষা চালিয়েছেন যেটি হচ্ছে কোহলার একটি চমৎকার পরীক্ষার উদাহরণ দেন। তিনি দুটি মুরগিকে একটি তারের খাঁচার মধ্যে রেখে খাঁচার বাইরে দুটি কাঠের পাত্র রাখলো এবং পাত্রের ভিতরে শস্যকণা রাখা হলো এবং তিনি দুটি মুরগিকে একটি তারের খাঁচার মধ্যে রেখে খাঁচার বাইরে দুটি কাঠের পাত্রে যে শস্যকণা দিলেন, সে পাত্র দুটি খাঁচার নিকটে এমন ভাবে রাখা হলো যে দরজা একটু ফাঁক করলেই মুরগি মধ্যে একটি গলা বাড়িয়ে পাত্র থেকে শস্যকণা খেতে পারে। যখনই মুরগি হালকা রঙের পাত্র থেকে শস্যকণা খাবারের চেষ্টা করে তখনই মুরগিকে ভয় দেখিয়ে বাধা দেওয়া হলো এবং গাঢ় রঙের পাত্রে শস্যকণা খেতে দেওয়া গেলে কোনো বাধা দেওয়া হয় না। মাঝে মাঝে পাত্র দুটির স্থান পরিবর্তন করা হলো। হালকা রঙের পাত্রটি গাঢ় রঙের পাত্রের স্থানে এবং গাঢ় রঙের পাত্রটি হালকা রঙের স্থানে রাখা হলো। 40 থেকে 600 বার পরীক্ষণের পর মুরগি দুটি হালকা রঙের পাত্র পরিহার করে গাঢ় রঙের পাত্র থেকে শস্য গ্রহণ করার অভ্যাস রপ্ত করে ফেললো। এরপর কোহলার গাঢ় রঙের পাত্রে যেমন আছে তেমনই রাখলেন, কিন্তু হালকা রঙের পাত্র সরিয়ে সেখানে অধিক গাঢ় আরেকটি পাত্র দিল। উভয়ের পাত্রে সমপরিমাণ শস্যকণা দেওয়া হলো। দেখা গেল মুরগি দুটি পূর্বের অভ্যস্ত গাঢ় রঙের পাত্রের দিকে না যেয়ে অধিক গাঢ় রঙের পাত্রের দিকে সে ঝুঁকে পড়লো।
মুরগির মতো নির্বোধ প্রাণীরা বিচ্ছিন্ন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া না করে উদ্দীপক সমূহের পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ করে প্রতিক্রিয়া করে। কোহলার শিম্পাঞ্জি মানব শিশু নিয়েও এ ধরনের পরীক্ষা চালান এবং শিম্পাঞ্জিকে তারা কলা উপরে ঝুলিয়ে রেখে একটি পরীক্ষা চালান যে সে উপর থেকে কলা কিভাবে নামাবে। প্রথমে সে শিম্পাঞ্জিকে একটি বাক্স টেনে এনে সেই কলা নামানোর কৌশল শেখালো। এরপরে শিম্পাঞ্জি খুব সহজেই সেখান থেকে কলা নামার কৌশলটি রপ্ত করলো। শিম্পাঞ্জির দ্বিতীয় শিম্পাঞ্জিকেও ঠিক একইভাবে সে না শিখিয়ে সেখানে দেখা গেল সে প্রশিক্ষণ ছাড়াই সেটি নামাতে পারলো না। এবার যে শিম্পাঞ্জিকে একটি লাঠি দিল যে লাঠির মাধ্যমে সে বাহির থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং সে শিম্পাঞ্জিকে কৌশল শিখিয়ে দিল যে লাঠিকে লম্বা করা যায় কিভাবে। সেই লম্বা করা কৌশলের মাধ্যমে শিম্পাঞ্জি খাবার সংগ্রহ করলো। তো এই তিনটি প্রচেষ্টা কি, যে প্রচেষ্টার মতবাদ আমরা বিভিন্ন পরীক্ষণের মাধ্যমে বা বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখতে পেয়েছি। এবার দেখা যাবে যে শিখনের প্রকারভেদ। শিখনকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হ্যাবিচুয়েশন, দ্বিতীয় হচ্ছে ইমপ্রিন্টিং, তৃতীয় হচ্ছে চিরায়ত সাপেক্ষণ, চতুর্থ হচ্ছে করণ শিখন, পঞ্চম হচ্ছে সুপ্ত বা প্রচ্ছন্ন শিখন, অন্তর্দৃষ্টিমূলক শিখন। হ্যাবিচুয়েশন হচ্ছে যে প্রাণীর ক্ষেত্রে সারা জীবন ধরে একই ধরনের সরল প্রকৃতির আচরণ প্রত্যক্ষ করা যায়, এতে করে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। এটা হচ্ছে হ্যাবিচুয়েশন, মানে অভ্যাসগতভাবে যে শিখনটা সেটি হচ্ছে হ্যাবিচুয়েশন। ইমপ্রিন্টিং হচ্ছে যে দেখে দেখে শিখে। সেক্ষেত্রে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাকে দেখে শিখে। মায়ের স্থানে যদি অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় তখন সেই প্রাণী দেখেও এরা শিখতে পারে, সেই প্রাণীর আচরণ দেখেও সে শিখতে সক্ষম হয়। লরেন্স ইমপ্রিন্টিং এর একটি পরীক্ষা চালিয়েছিলেন যে ডিম ফুটে আসার পরে ভূমিষ্ঠ হওয়ার পরই সংবেদন সময়কাল ঘটে এবং সেই সময়কালই সে আজীবন দীর্ঘমেয়াদী এবং প্রায় আজীবন টিকে থাকে এবং ভুলে যায় না। যৌন সাথী নির্বাচন এবং প্রজাতি ও পারিবেশিক অবস্থাভেদে ইমপ্রিন্টিং সংগঠন ঘটে। চিরায়ত সাপেক্ষণ ইমপ্রিন্টিং কে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। ফিলিয়ান ইমপ্রিন্টিং, যৌন ইমপ্রিন্টিং এবং খাদ্য ইমপ্রিন্টিং। মূলত সংবেদনের নির্দিষ্ট সময়কাল থাকে। সাপেক্ষণ প্রতিবর্ত, এক্ষেত্রে প্যাভলভের ওই যে ঘন্টা বাজিয়ে পরীক্ষাটি, সেটির কথা বলা যায় শিখনের একটি প্রকারভেদ। করণ কৌশল, এটি হচ্ছে মূলত আচরণের ভুল পরিহার করে, যে ইঁদুরের উপর পরীক্ষা চালান এবং সে বারবার ভুল পরিহার করে কিভাবে এটি চুপিসারে কাজ সম্পন্ন করতে পারে, সেটি হচ্ছে করণ শিখন। সুপ্ত বা প্রচ্ছন্ন শিখন, এটি হচ্ছে মূলত পেশনা থাকা সত্ত্বেও উপযুক্ত পুরস্কারের আশায় যে কাজটি দ্রুত শিখে ফেলে, সেটি হচ্ছে মূলত পুরস্কৃত হবার আশায় তাড়াতাড়ি শিখে, এটি হচ্ছে সুপ্ত বা শিখন আচরণ। এবং অন্তর্দৃষ্টিমূলক আচরণ হচ্ছে প্রাণীর বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে, এলোমেলো ভাবে কিছু করে না, এটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো এক্ষেত্রে ইমপ্রিন্টিং এর প্রকারভেদ আমরা বললাম যে ফিলিয়াস ইমপ্রিন্টিং, যৌন ইমপ্রিন্টিং এবং খাদ্য ইমপ্রিন্টিং। সহজাত আচরণ ও শিখন আচরণের মধ্যে পার্থক্য। সহজাত আচরণ হচ্ছে জন্মগত বা বংশানুক্রমিক আচরণ, এটা কোনো শিখানোর প্রয়োজন হয় না। আর শিখন আচরণ হচ্ছে জন্মগত এবং বংশানুক্রমিক নয়, অভিজ্ঞতা ও অনুশীলনের মাধ্যমে শেখে। আর হচ্ছে বংশগত আচরণ, সহজাত আচরণ পরিপক্কতার ভিতর দিয়ে উপযুক্ত সময় বিকশিত হয়, আর শিখন আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে বিকাশ লাভ করে। আর নিরপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া দ্বারা এটি প্রভাবিত হয়, আর সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া দ্বারা শিখন আচরণ প্রভাবিত হয়। প্রতিটি প্রজাতির জন্য সহজাত আচরণ সুনির্দিষ্ট আর শিখন আচরণ প্রজাতি নির্দিষ্ট। এটি সহজাত আচরণ অভিযোজনের প্রেক্ষিতে বিকাশ লাভ করে না, অভিজ্ঞতার আলোকে অনুষ্ঠিত হয়। আর শিখন আচরণ অভিযোজনমূলক পরিবর্তন ঘটে এবং অভিজ্ঞতার দ্বারা উপরও নির্ভরশীল। সহজাত আচরণ ঘটে স্বল্প সময়ের জন্য হতে পারে নির্দিষ্ট পরস্পরায়, আর শিখন আচরণ দীর্ঘ সময়ের জন্য হতে পারে এবং সারা জীবন ব্যাপী এটি টিকে থাকতে পারে। বুদ্ধি একটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। বুদ্ধির সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছেন। উইলিয়াম স্টার্ন বলেছেন যে বুদ্ধি হলো পরিবেশের সাথে সংগতি সাধনের জন্য প্রাণীর সাধারণ মানসিক ক্ষমতা। আর আরেক বিজ্ঞানী দিয়ে বলেছেন যে বুদ্ধি হলো বিভিন্ন বিষয়কে মনের মধ্যে একীভূত করার ক্ষমতা। আলফ্রেড বিন বুদ্ধি হলো
বোধ শক্তির সম্পূর্ণতা বা উদ্ভাবন পটুতা, যা প্রাণীকে তার পরিবেশের সাথে উপযোজন স্থাপনে সাহায্য করে। মূলত বুদ্ধি এর মাধ্যমেও প্রাণী বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। তো এক্ষেত্রে আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব যে কিভাবে সহজাত আচরণ শিখন আচরণের সমন্বয় ঘটানো সম্ভব এবং সহজাত আচরণ এবং শিখন আচরণ কিভাবে প্রস্ফুটিত হয় সেগুলো আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে এবার দেখব। ভিডিওগুলোতে প্রথমে দেখি যে সহজাত আচরণ ও শিক্ষণ আচরণের সমন্বয়ের মাধ্যমে কিভাবে সম্পন্ন হয়। যেমন একটি মুরগির বাচ্চা, একটি মুরগি আর একটি হাঁসের বাচ্চা। হাঁস নিশ্চয়ই ওর বাচ্চা নয়, কিন্তু সে কিভাবে বাচ্চাটিকে সহায়তা করে তার শিখন আচরণের মাধ্যমে, সেটিকে আমরা এবার দেখব। যে হাঁসের বাচ্চাটিকে খাওয়ানো, কিভাবে খাবে, খাবার তার কৌশল শিখাচ্ছে। কিন্তু হাঁসের বাচ্চা তার সহজাত আচরণ দ্বারা বিভিন্ন জায়গায় এলোপাথারি সে হাঁসটিকে ডাকছে, কিন্তু হাঁস তার সহজাত আচরণের জন্য সে পানিতে নেমে ছুটাছুটি করছে। কিন্তু মুরগি সহজাত আচরণের মধ্যে যেহেতু পানি নাই, সেহেতু সে নামে না এবং হাঁসটি তার সহজাত আচরণের কারণে পানির ভিতরে নেমে যাচ্ছে। কিন্তু শিখন আচরণের দ্বারা মুরগি বাচ্চাটিকে তার কিভাবে খাবার কৌশল এবং থাকতে হবে সেগুলো সে বোঝানোর চেষ্টা করছে। খাবার কৌশলটিকে সে শিখন পদ্ধতির মাধ্যমে শেখাচ্ছে। বিভিন্ন জিনিস খেয়ে কিভাবে বেঁচে থাকতে হবে সেটি মুরগি বাচ্চাটিকে শিখাচ্ছে। এবার হাঁসের বাচ্চাটি মুরগির বাচ্চাটি কিভাবে তার সহজাত আচরণের মাধ্যমে এবার আমরা আরেকটি ভিডিও দেখব কিভাবে বাচ্চারা খাবারের জন্য ওরা ক্ষুদে পেলেই কিভাবে মুখ হা করে থাকে এবং তাদের মা এসে বাচ্চাদের খাবার নিয়ে এসে সেগুলোকে খাওয়ানোর এখানে আরেকটি বাচ্চাকে মা কিভাবে তার শিখন আচরণ দ্বারা বড় করে সেটিকে আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাগুলো খাবার জন্য থাকে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো দেখেছি সহজাত আচরণ এবং শিক্ষণ আচরণ, এটা থেকে আমরা যে প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেগুলো হচ্ছে সহজাত আচরণের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য, সহজাত আচরণ প্রকারভেদ, সহজাত আচরণের বিভিন্ন মতবাদ, সহজাত আচরণের স্তরগুলো, সহজাত আচরণের বিভিন্ন রকমের উদাহরণ, শিখন আচরণের বৈশিষ্ট্য, শিখন আচরণের শর্তগুলো এবং শিখন সম্পর্কিত মতবাদ সমূহ এবং শিখনের প্রকারভেদ, ইমপ্রিন্টিং এর প্রকারভেদ, সহজাত আচরণ ও শিখন আচরণের মধ্যে পার্থক্য। এই বিষয়গুলো তোমরা অনুশীলন করবে এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।